আজকে মুশফিক আর প্রথম দিনের মুশফিকের মাঝে আকাশ পাতাল ব্যবধান। এই যে কি অবলীলায় শাড়ি পরার কথা বলল। মিতু ড্যাব ড্যাব করে মুশফিকের দিকে তাকিয়ে আছে। মুশফিক সহজেই বলে ফেললেও মিতু সেটা হজম করতে পারছে না। চোখ পিট পিট করে নিজের লজ্জা লুকাতে চায়, কিন্তু চেহারার হাবভাব কি লুকানো যায়? মিতুর এমন লজ্জা মাখা কাঁচুমাচু চেহারা দেখে মুশফিকের মুখের হাসি চওড়া হয়। আস্তে করে বলে, তুমি কি লজ্জা পাচ্ছ? তাহলে থাক, পড়া লাগবে না। মিতু জলদি মাথা নেড়ে বলে, না না পরবো। মুশফিক দাম্ভিক হাসি দেয়। গুড গার্ল। মুশফিক নিজেই শাড়ি পরতে বলেছে, সে না পরলে, কথা অমান্য করলে বেয়াদবি হবে। মিতু চায় না মেজরের মনক্ষুণ্ণ হোক, তার জন্য এত দূর থেকে ছুটে এসেছে। মিতু মুশফিকের জন্য জানিয়ে আসে। নীলুবানু এসে মুশফিকের পাশে বসে। তা ভাই, আমার বোন কি এমন জাদু কইরা নিল যে না বইলাই ছুটে আইলো? ওনার প্রশ্ন শুনে তাদের দুজনের চোখাচোখি হয়। মেজর কেমন সন্ধানী চোখে তাকায়। আসলে মিতু তাকে জাদু করেছে, তা না হলে একদিনের ছুটিতে কখনো বাসায় আসেনি, অথচ আজকে ছুটি এলো কেন? এই মেয়েটার জন্যই তো, তাই না? মুশফিকের দিকে তাকিয়ে মিতু ভাবে, সে কিভাবে জাদু করবে। এখনো তো ভালো করে কথাই হলো না, জাদু মন্ত্র দেয়া তো দূরের কথা। মুশফিক নীলুবানুর দিকে তাকিয়ে বলে, দাদি, আপনার নাতিন মস্ত বড় জাদুকর। মুশফিকের কথায় নীলুবানু হু হু করে হেসে ওঠে। তা তো দেখতেই পাচ্ছি। ঠিকঠাক যত্ন নিও ভাই, যেন সামনের মাসে এই সুখবর শুনি। দাদির কথা শুনে মুশফিক স্থির চোখে তার স্ত্রীর দিকে তাকিয়ে আছে। সুখবর বা সম্পর্ক আদৌ তাদের হয়নি, আর কবে হবে তাও ঠিক বলা যাচ্ছে না। বউ যে লাজুক, দেখা যাবে কাছে গেলেই কেঁদে উঠবে। লজ্জায় মিতুর কান দিয়ে ধোয়া বের হয়। কি বলছে এসব? মুশফিকের চোখের দৃষ্টি দেখে বুকের ভেতরটা হিম হয়ে যায়। হাতের আঙ্গুল খুঁটে বলে, দাদি কি বলো এসব? নীলুবানু রসিক মানুষ, উনি বলে, তুই কি লজ্জা পাইতেছিস? কেউ ভাই, লজ্জা টজ্জা কমে নাই কেন? মুশফিক হাসে। মৃদুকে আপাদমস্তক লক্ষ্য করতে করতে বলে। কমে যাবে আস্তে আস্তে। মৃদু অধৈর্য হয়ে বলে, দাদি তুমি যাও। কেন, আমি থাকতে কি তুই লজ্জা পাইতেছি? মুশফিক ঠোঁট টিপে হাসে। মৃদু সেই হাসি লক্ষ্য করে রুম ছেড়ে তার মায়ের কাছে রান্নাঘরে যায়। জামাই আসার উপলক্ষে মহিমা বেগম হরেক রকমের রান্নার আয়োজন করেছে। মিতু মায়ের কাছে দাঁড়িয়ে বলে, এত কিছু রান্না করার কি দরকার আম্মু? মহিমা বেগম মেয়ের কথায় ভ্রু কুচকায়। এই মেয়ে আসলেই বলদ। নতুন জামাই আসলে কি তাকে এক পদ তরকারি দিয়ে ভাত দেওয়া যাবে? উনি বলে, নতুন জামাই ভালো মতো আদর আপ্যায়ন করা লাগবে। উনি তো এত খায় না, ডায়েট করে, তাই অল্প খায়। যতটুকুই খাক, আয়োজন তো করাই লাগবে। আমি তোমাকে সাহায্য করি? না না, আজকে রান্নাঘরে আসার দরকার নেই। তুই মুশফিকের কাছে যা, কিছু লাগবে কিনা দেখ। সন্ধ্যায় নাকি চলে যাবে। একদিনের ছুটিতে এসেছে, কোনটা রেখে কোনটা খেতে দেই বলতো? মহিমা বেগম আরো নানান কথা বলেছেন, কিন্তু মিতুর মাথায় একটা কথাই গেঁথে গেল। একদিনের জন্য এসেছে। সে ধীর পায়ে রুমে ফিরে আসে। সন্ধ্যায় চলে যাবে, এটুকু সময় দূরে থাকবে কেন? নীলুবানু আর মুশফিক তখনও কথা বলছে। মুশফিকের দিকে তাকিয়ে মিতুর বুকে অজানা ব্যথারা হু হু করে ডাকে। সে বিষণ্ণ চোখে মুশফিকের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে নীলুবানু চলে যায়। মুশফিক উঠে দরজাটা আটকে দেয়। মিতু চমকে উঠে বলে, কি হলো, দরজা আটকালেন কেন? মুশফিক তীব্রভাবে মিতুর দিকে তাকায়। চোখের ভাষা মিতুর বোধগম্য হয় না, কিন্তু পা থেকে মাথা কেঁপে ওঠে। মুশফিক তখন থেকে মিতুর বিষণ্ণ চেহারাটা লক্ষ্য করেছে। সে বলে, দরজা আটকানো স্বামীর দায়িত্ব, তাই আটকিয়েছি। মিতু হতভম্ব হয়ে বলে, এ কথা কে বলেছে আপনাকে? কেউ বলতে হবে কেন? স্ত্রীর সাথে একান্ত কথা বলে নিশ্চয়ই দরজা খুলে কথা বলা সম্ভব না। মিতু মিহিয়ে যায়। কি এমন কথা যা দরজা আটকে বলতে হবে? নাকি তখন দাদির বলা সুখবরের জন্য এমন করছে? মুহূর্তেই তার গলা শুকিয়ে যায়। ভয়ার্ত চোখে মুশফিকের দিকে তাকিয়ে তার মনের কথা বোঝার চেষ্টা করে। মিতু মুশফিকের মনের কথা বুঝতে পারলো কিনা জানি না, কিন্তু ট্রেনিং প্রাপ্ত দক্ষ মুশফিক ঠিকই মিতুর চোখের ভাষা বুঝে নিল। মিতু, আমাদের দুজনের সম্মানিত ছাড়া কিছুই হবে না, রিল্যাক্স হও। মুশফিক মিতুর মনের ভাব বুঝে ফেলাতে মিতু মাথা নিচু করে টপিক বদলায়। আপনি নাকি আজকেই চলে যাবেন? মুশফিক ছোট করে বলে, হুম। কেন? আমার তো ছুটি নেই মিতু। কালকে অপারেশন থেকে ফেরার পরে আজকের দিনটা লিভ দেয় বিশ্রামের জন্য। আমি সেই দিনটা তোমাকে দিয়ে দিয়েছি, হাসি মুখটা যেন কাঁদো কাঁদো না হয়, এই জন্য। প্রচন্ড বাতাসে যেমন গাছপালা হু হু করে নড়ে ওঠে, তেমনি সুখের এক ঝংকার তোলা বাতাসে মিতুর সারা শরীর সুখে ভরে যায়। সে মুগ্ধ হয়ে মুশফিকের দিকে তাকিয়ে বলে, এত কষ্ট করে আসার দরকার ছিল না।
না, আসলে তো জানতে পারতাম না কেউ একজন আমার জন্য কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলে। ফোন দিলেই তো কেউ আর কাঁদে না। নেটওয়ার্ক ছিল না। আমাকে বলে গেলে তো আর চিন্তা হতো না। আমার জন্য চিন্তা হয় তোমার? হওয়ার কথা না। কি জানি। মেজর, আপনার জানার কথা ছিল। মুশফিক মুচকে হাসে। দীপ্তময় চোখ দুটো দিয়ে মিতুকে দেখে যায়। তখনই মহিমা বেগম মিতুকে ডাকলে মিতু চলে যায়। মুশফিক বিছানায় বসার পর এত ক্লান্ত লাগে যে সে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে মিতু রুমে এসে দেখে মুশফিক ঘুমিয়ে গেছে। সোজা হয়ে শুয়ে কপালের উপর একটা হাত দিয়ে রেখেছে। মুশফিককে দেখে বোঝা যাচ্ছে সে খুব ক্লান্ত। মিতুর খুব মায়া হলো, ইচ্ছে করলো মুশফিকের কপালে হাত বুলিয়ে দিতে, কিন্তু তাদের সম্পর্কটা যে ওই পর্যায়ে যায়নি। মিতু অনেকক্ষণ দাঁড়িয়ে ঘুমন্ত মেজরকে দেখে। জাগ্রত অবস্থায় তো ভালো করে তাকাতেই পারে না। তার কেন যেন মেজরকে ভয় লাগে। উনি কাছে এলে হাত পা ঠান্ডা হয়ে যায়। অজানা শিহরণে বুক ধুকপুক করে। মুশফিক ঘুমিয়ে থাকতে থাকতে মিতু নিঃশব্দে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল শেষ করে শাড়ি পরতে গিয়ে বিপাকে পড়ে। ওয়াশরুমে সে কোনোভাবেই পড়তে পারবে না। দরজা খুলে দেখে মুশফিক তখনও ঘুমিয়ে আছে। সে আস্তে করে বেরিয়ে আসে, জলদি শাড়ি পরা আরম্ভ করে। একটু পরে পরে মুশফিকের দিকে তাকাচ্ছে জেগে গেছে কিনা দেখার জন্য। শাড়ি পরা শেষে মিতু চুল শুকায়, হালকা একটু সাজার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে যায়। কানে ঝুমকো পরার পরে আয়না দিয়ে দেখে মুশফিক উঠে বসেছে। কিছুক্ষণ পরেই তাকিয়ে দেখে শিকারী এক জোড়া চোখ তাকেই পরখ করছে। সবুজ শাড়িতে মিতুকে পুতুলের মতো লাগছে। মুশফিক এগিয়ে আসে। মিতু বলল, পড়েছি। মুশফিক তখনও মিতুকে গভীর চোখে দেখছে। ছোট করে বলে, সুন্দর লাগছে। ধন্যবাদ। মুশফিক দৃষ্টি নড়চড় হচ্ছে না। মিতু মিহিয়ে যায়। মুশফিক তেজি চোখে বুকের এফর আফর করে তাকিয়ে থেকে ঘন গলায় বলে, তুমি কি আমাকে মিস করছো? মিতুর তার বাক চটুলতা হারায়। মুশফিকের দারাজ গলার স্বরে কথা বলার শক্তি ফুরোয়। বুকে পাখি ছটফটিয়ে অজানা ভাষায় তার মনোভাব প্রকাশ করে। মিতুকে চুপ করে থাকতে দেখে মুশফিক এগিয়ে আসে, দূরে দাঁড়ায়। অথচ মিতুর গায়ে যেন আগ্নেয়গিরি লাভা লাগে। সে ছটফটিয়ে ওঠে, কাঁপা কাঁপা চোখে তাকায়। মুশফিক খুব যত্নে মিতুর কানে ঝুমকোয় আলতো ধাক্কা দেয়। মিতু কেঁপে ওঠে। তার এমন প্রতিক্রিয়া দেখে মুশফিক ফিসফিসিয়ে বলে, আমাকে এত ভয় পাবো না মেয়ে। মুশফিকের ফিসফিস করে বলা কথাগুলো যেন মিতুকে গভীর সমুদ্র থেকে চুবিয়ে তুলে। সে মাথা নিচু করে বলে, জানি না। মুশফিক মিতুর ডাগর আখিতে তাকিয়ে বলে, তুমি খুব সুন্দর মিতু। মিতু থরথর করে কাঁপে। মুশফিক মিতুর গালে হাত ছুঁয়ে বলে, আমি কোনো রাক্ষস না যে এভাবে কাঁদতে হবে। মিতু আস্তে করে বলে, এখন থেকে ফোন দিবেন তো? মুশফিক মিতুর গাল ঘেঁষে দেয়, গম্ভীর গলায় বলে, দেব? মিতু ফিসফিস করে বলল, আপনি আমাকে মিস করেন? মুশফিকের পুরুষালী ঠোঁটের ভাঁজে কিঞ্চিত মুচকি হাসির রেখা ফুটে ওঠে। খুব। মিতু গাল ফুলিয়ে বলল, মিথ্যা কথা। তাই? মিস করলে তো ফোন দিতেন। মুশফিক তার আঙ্গুলের ভাঁজে মিতুর আঙ্গুল জড়িয়ে ধরে বলল, মিস করলেই ফোন করে জানতে হবে। মাঝে মাঝে কিছু কিছু মুহূর্ত একা কাটাতেও মজা আছে। এই যে আমি তোমাকে মিস করে তোমার কথা অসংখ্যবার ভেবেছি। মিতু মুশফিকের দিকে তাকায়। মুশফিক বলে, আমি মাঝে মাঝে অপারেশনে যাই। আমি যেহেতু মেজর, তাই আমার ওপর দায়িত্ব বেশি। ফোন না দিলেও টেনশন করার দরকার নেই। আমার জন্য কান্নাকাটি করারও কোনো দরকার নেই। আমি আছি সারা জীবনের জন্য মিতুলের হয়ে। মিতুর মুখে হাসি ফুটে ওঠে। মুশফিকের সব কথা তাকে ভীষণ সুখ দেয়। যাওয়ার সময় ঘনিয়ে আসে। মুশফিক সবার থেকে বিদায় নেয়। মিতুর দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলল, চলে যাচ্ছি। মিতুর চোখের দিকে তাকিয়ে মনে হয় এখনই কেঁদে দেবে। মুশফিক দাঁড়ায় না, গম্ভীর মুখের সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ পরে মিতুর মোবাইলে মেসেজ আসে। অনেক কিছু পাওনা রইল মিতুল, সব সুদে আসলে পূরণ করব। এবার ভালো ছেলে হয়ে থেকেছি, আরেকবার কিন্তু একটুও ভালো থাকবো না। যখন সেনাদের সামনে নিয়ে মুশফিক হেঁটে যায়, তখনই সবাই শ্রদ্ধাভরা চোখে তার দিকে তাকিয়ে থাকে। কাজের প্রতি ভক্তি, দেশের প্রতি ভালোবাসা, ব্যক্তিত্ব সব মিলিয়ে সবাই তাকে আদর্শই মনে করে, তাকে অনুসরণ করার চেষ্টা করে। সৈনিকদের সামনে মুশফিক সবসময় তার ব্যক্তিত্ব বজায় রেখে চলেছে। কিন্তু আজকে তার মনের আকাশে একটু সূর্যের দেখা নেই। ঘন কালো মেঘের ঘনঘটায় সবকিছুই ছেয়ে আছে। ঘুটঘেটে অন্ধকারে চারপাশ নিস্তব্ধ হয়ে আছে। বুকের ভেতরটা অশান্তিরা তোলপাড় করে দিচ্ছে। গম্ভীর দাম্ভিক মুশফিক ছটফট করে ওঠে। আগে কখনো এমন হয়নি। এই এমন হওয়ার জন্য দায়ী চঞ্চল মেয়েটা, যে কিনা খাতা কলমে তার একান্ত নিজে। চঞ্চল মেয়েটা খুব যত্ন করেই তার মনে ঝড় লাগিয়ে দিয়েছে।
অথচ যাদের এখনো প্রেম হয়নি, কাছে আসা হয়নি, নিবিড় করে ছুঁয়ে দেওয়া হয়নি, তারপরও মনের এই তোলপাড় কিসের জন্য? বুকের ভেতর আগুন জ্বলছে দাবানলের মতো, দাউ দাউ করে। রাতে বাড়ি ফিরে মিতুকে ফোন দেয়। তার ফোন দেওয়া সীমিত। অন্য হাজব্যান্ডদের মতো সারাদিন ফোন দেওয়ার ধার নেই। মিস করলেই কেন ফোন দিতে হবে? চোখের দিকে তাকিয়ে কথা বলতে না পারলে এই সামান্য কথা বলে কি মনের আশা মিটবে? ঢাকা থেকে আসার আজকে 40তম দিন। এই 40 দিনে তাদের কথা হয়েছে হাতে গোনা কয়েকবার। মুশফিক চাইতো মিতু ফোন দিক, কিন্তু মিতু ফোন দেয়নি। মেজরের বুঝতে অসুবিধা হয় না যে তার স্ত্রী অভিমানে টইটম্বুর হয়ে আছে, কিন্তু অভিমান ভাঙাবে কি করে? সে যে খুব দূরে। আগামী 9 মাস কোনো ছুটি নেই যে বাড়ি যাবে। মিতু ফোন রিসিভ করলে মুশফিক বলে। কেমন আছো? মিতু আস্তে করে বলে। ভালো। পড়ালেখা কেমন হচ্ছে? মিতু পাথর স্বরে বলে। ভালো। মুশফিক মুচকে হাসে। মিতুর রাগের পারদ তাকে ছুঁয়ে যাচ্ছে। তারপর আর কি খবর? কিছু না। তুমি রাগ করতেও জানো? না। মুশফিক কিছুটা থেমে বলে। কথা বলতে চাইছো না মিতুল? না, এতটুকু কথা বলে আমার আশ মিটে না। বুকে চলমান রক্তক্ষরণ আরও বাড়তে চায় না। কথা না বললে ভালো রক্তক্ষরণ সীমিত হয়। মিতুর কথাটা মুশফিকের অন্তর ছুঁয়ে যায়। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলে। আমি তো কষ্ট দিই তোমায়। এবার মিতু নিজের দিশে হারায়। শক্ত খোলস সরিয়ে সশব্দে কেঁদে ওঠে। ম্যাচুর মেয়ের মন যেন হবুজ পানায় ভরে যায়। সে ফুপিয়ে ফুপিয়ে বলে। আপনি খুব খারাপ, পাষাণ। আমি আপনাকে একটুও ভালোবাসি না। আই হেট ইউ মেজর। মিতু লাইন বিচ্ছিন্ন করে দেয়। মুশফিক তারপরও মোবাইলটা কানে নিয়ে বসে থাকে। দায়িত্বে কর্মরত এক অফিসারের যে কত দায়িত্ব তা অন্য কাউকে বোঝানো সম্ভব না। কিভাবে বোঝাবে? পরিকল্পনা যে অন্য কাউকে বলা নিষেধ, এটা গোপনীয়তা। মিতু যে তাকে খুব চাইছে তা অভিমানের ফাঁক গলে নিঃশব্দে তাকে জানিয়ে যায় মন পাখি। মুশফিকও যে মিতুকে খুব চায় তা কি মেয়েটা জানে না? জানবে কি করে? মেজর যে কখনো বলেনি। ফোনে 2-1 মিনিট কথা ছাড়া তো আর কিছুই হয়নি। সে কটেজের বারান্দায় এসে বসে। চোখের পর্দায় ভেসে ওঠে ফর্সা কোমল রমণীর শাড়ি পরার দৃশ্য, যা কিনা এখনো হৃদয় কাঁপে। সে চোখ বন্ধ করে নেয়। সেদিন সে ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ দরজা খোলার শব্দে সতর্ক ট্রেনিং প্রাপ্ত মেজরের ঘুম ভেঙে যায়। ওয়াশরুমের দরজা দিয়ে মিতু বেরিয়ে আসে, গায়ে কোনো রকম শাড়ি জড়ানো। মিতু মুশফিকের দিকে তাকানোর আগে মুশফিক আবারও চোখ বন্ধ করে নেয়। মিতু শাড়িটা আবারও প্রথম থেকে পরার চেষ্টা করে। ফর্সা শরীর, পেলব নরম দেহের অধিকারী মেয়েটা একান্ত তার নিজের। কখনো কোনো নারীর দিকে পূর্ণ দৃষ্টিতে না ফেলা মুশফিক মিতুর আদল উদরের থেকে দৃষ্টি সরাতে পারে না। তৃষ্ণার্ত পাখির মতো এতটুকু দেহ হয়ে প্রাণ ভরে দেখতে লাগলো। সেই মনকে বোঝালো এভাবে দেখা অন্যায়, পাপ, কিন্তু মন তাকে ধমকালো। বলল, ইস, মেয়েটা তোর বউরি গাধা। দেখলে কিচ্ছু হবে না, চুপচাপ দেখ। অন্য মেয়ে হলে অবশ্যই পাপ হতো, কিন্তু এই রমণী তোর বউ। মনের কথায় মুশফিক শুকনো ঢুক গিলেছে। বুকের ভেতর তখন অন্যরকম ঝড়। পুরুষালী দেহ মন তখনও আন্দোলন শুরু করে। সে শক্ত হয়ে বিছানায় শুয়ে থাকে। এই মেয়েটা অতি গম্ভীর। সংযত মেজরের বুকে ঝড় তুলে ফেলেছে, যা আর কেউ পারেনি। অবশ্য আর কারো দিকে সে এমন চোখে তাকায়নি। মুশফিকের মনে হয়েছিল মিতুর উদর তাকে হাতছানি দিয়ে ডাকছে। ইচ্ছে করছে বলিষ্ঠ হাতে মিতুকে শক্ত করে পাথর কঠিন বুকে পিষ্ট করে দিতে, কিন্তু সে নিজেকে খুব সামলে নিয়েছে। একটু ছুঁয়ে দেখেনি, না মিতুকে বুঝতে দিয়েছে। সেই দৃশ্য এখনো চোখে ভাসে। মুশফিকের কেমন লাগে। ঘুমন্ত ব্যাঙকাচি ফুসফুস করে জেগে ওঠে। হাত দিয়ে চুল টেনে মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বলে, উফ মিতুল। কাক ডাকা ভোর। চারিদিকে তখনও অন্ধকার। মিতু নামাজ পড়েছে। আজকাল নামাজে মোনাজাতে বসলেই না চাইতে মুশফিকের জন্য দোয়া চায় বিস্তর, অথচ মানুষটার প্রতি তার এক আকাশ অভিমান। মাঝে মাঝে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে কর। ইস, বিয়ের আগে কত কি ভেবেছে, কিন্তু এখন কিছুই হচ্ছে না। ভেবেছিল আর্মিরা বুঝি খুব রোমান্টিক আর বউ ঘেঁষা টাইপ হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে আর্মিরা আনরোমান্টিক, অযত্নশীল আর খুব খারাপ হয়। বিশেষ করে তার মেজর। এই যে কিছুদিন পর পর একটু ফোন দেয়, এতে কি হয়? এইটুকু কথা বলে মিতুর মন আরো বেশি খারাপ হয়। গম্ভীর হাসকি স্বরটা আরো বেশি সময় ধরে শুনতে ইচ্ছে করে। অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু মুশফিক কেমন যেন 2 মিনিটের বেশি একটুও কথা বলে না। সেদিন যাওয়ার সময় বলেছিল প্রতিদিন ফোন দেবে, কিন্তু মুশফিক ফোন দেয়নি। মেজর কথা দিয়ে কথা রাখেনি। সে চাতক পাখির মতো ফোনের দিকেই তাকিয়ে থাকে, কিন্তু ফোন আসে না। মেজরের প্রতি তার খুব রাগ, খুব। মহিমা বেগম সকালে নাস্তা বানাচ্ছে, এমন সময় কলিং বেল বাজে। উনি গলা ছেড়ে মিতুকে ডাকে।
মিতুর হাতে তখন উপন্যাসের বই, নাম বাবলি। সেই বই রেখে উঠে দরজা খুলতেই যায়। দরজা খুলে দরজায় দাঁড়িয়ে থাকা দুই মানব মানবীকে দেখে মিতু অবাক হয়, কিন্তু মুহূর্তেই অবাকের রেশ লুকিয়ে সায়রা বেগমকে জড়িয়ে ধরে। চঞ্চল হরিণী কলকলে কণ্ঠে বলে, মা ভালো আছেন? সায়রা বেগম মিতুকে বলে। ভালো আছি, তুমি কেমন আছো? মিতু আর চোখে মুশফিকের দিকে তাকায়। সায়রা বেগমের হাত ধরে বলে, ভেতরে আসুন মা। আম্মু, দেখো কে এসেছে। চুপচাপ তার মাকে অনুসরণ করে। গম্ভীর মুখে বারবার মিতুর দিকে তাকাচ্ছে। মেয়েটা তার সাথে কথা বলছে না কেন? ওদের বাসায় এসেছে অথচ তার কোনো রা নেই। সে দাম্ভিকতার সাথেই সোফায় বসে। মিতুর এড়িয়ে যাওয়ায় মেজরের খুব রাগ হলো। রাগে নাকের পাটাতন ফুলে ওঠে। চুপচাপ নিজেকে সংযত করতে চাইল। মিতু তার উপর রেগে আছে। এই মুহূর্তে সে যদি রাগ করে তাহলে পরিস্থিতি বিগড়ে যাবে। মুশফিক মিতুর দিকে তাকিয়ে দেখে মিতু আর চোখে তার দিকেই তাকাচ্ছে। মুশফিকের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। তো মুশফিকের ঠোঁটের হাসি দেখে চুপচাপ রুমে চলে যায়। হঠাৎ করে মুশফিক আর সায়রা বেগম আসার কারণ বোধগম্য হচ্ছে না। কিছুক্ষণ পরেই মহিমা বেগম এসে মিতুকে জানায় ব্যাগ গোছাতে। মায়ের কথায় মিতু ভ্রু কুঁচকে যায়। মায়ের দিকে লক্ষ্য করে দেখে মহিমা বেগমের চোখ ছলছল করছে। মিতু কিছু বলার আগেই উনি বলে, মুশফিক তাকে খাগড়াছড়ি নিয়ে যাবে। মিতু মাথা নেড়ে না করে। চোখের পানি গাল বেয়ে নেমে যায়। আমি যাব না। মহিমা বেগম কান্না চেপে বলে, মুশফিক নিতে চাচ্ছে, যাব না মানে কি? মিতু রাগী কণ্ঠে জোরেই বলে, ও নিতে চাইলেই আমি যাব কেন? ওর কথায় উঠবস করব কেন? আমি পারবো না। মহিমা বেগম মিতুকে থামিয়ে বলে, মুশফিক তোর স্বামী, ওর কথাই শুনতে হবে। বেয়াদবি করবি না মিতু। মিতু ফুপিয়ে ওঠে। খাগড়াছড়ি চলে যাওয়া মানে পরিবার থেকে অনেক দূরে চলে যাওয়া, অথচ সে এখনো প্রস্তুত না। মিতু তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি তোমাদের ছেড়ে যাব না। তখনই সায়রা বেগম আসে। মিতু তার মাকে জড়িয়ে ধরে মা মেয়ে অযথারায় কাঁদতে দেখে উনি চুপচাপ মিতুর মাথায় হাত বোলায়। মিতু তার শাশুড়ির দিকে তাকিয়ে বলে, মা, আমি যাব না। সাহেরা বেগম মিতুকে বোঝানোর জন্য বলে, আমি জানি মা, হঠাৎ করে এত দূরে যাওয়ার কথায় তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমার স্বামীর ব্যাপারটাও তো দেখতে হবে। আগামী কয়েক মাস মুশফিকের কোনো ছুটি নেই। তুমি যদি না বুঝো তাহলে কিভাবে হবে? স্বামী স্ত্রী দুজনকে বুঝতে না পারলে সংসারে শান্তি আসবে না। মিতু কিভাবে বলবে? তাদের দুজন এখনো একটুও কাছাকাছি আসেনি, না হয়েছে কোনো বন্ধুত্ব। এই মানুষটার কাছে যেতেই অস্বস্তি। উনি যেমন নিজের চারপাশে শক্ত আবরণ বানিয়ে রেখেছে, এই আবরণ ভেদ করে সে মুশফিকের অন্তর ছুঁতে পারছে না। সে ফুপিয়ে ওঠে, মাথা নেড়ে বলে, আমি যাব না। সায়রা বেগম আর মহিমা দুজন মিলিয়ে বুঝিয়েও মিতুকে রাজি করাতে পারে না। মহিমা বেগম হাল ছেড়ে বলে, কি করব আপা? সায়রা বেগম ওনাকে নিয়ে বাহিরে আসে। মুশফিক রাজি করাবে। দুজন বিষণ্ণ মুখে বেরিয়ে আসতে দেখে মুশফিক কিছু আঁচ করে। সায়রা বেগম তার পাশে এসে বসে। সে গম্ভীর দৃষ্টি ফেলাতে উনি বলে, রাজি করাতে পারছি না, মিতু কোনোভাবেই যেতে রাজি না। মায়ের কথা শুনে গম্ভীর চেহারা আরো গম্ভীর হয়। সে কখনো ভাবেনি মিতু এমন প্রত্যাখ্যান করবে। সাধারণত মেয়েরা স্বামীর সাথে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু মিতু চাইছে না কেন? সেটা কি তার উপরের অভিমান থেকে? মুশফিক যে কিনা দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত মেজর, সে কি এত সহজে হাল ছাড়বে? সে উঠে দাঁড়ায়। আস্তে করে মিতুর রুমে ঢুকে পর্দা টেনে দেয়। মিতু মুশফিকের দিকে তাকায়। চোখের পানি গাল ভিজিয়ে যাচ্ছে। মুশফিক চুপচাপ সামনে দাঁড়িয়ে মিতুকে দেখতে থাকে। মিতু মুশফিকের দিকে তাকিয়ে আবারও ফুপিয়ে ওঠে। কান্নার তোড়ে ঠোঁট মৃদু কেঁপে ওঠে। ভেজা গলায় স্পষ্ট স্বরে বলে, আমি যাব না। মুশফিক তীক্ষ্ণ চোখে মিতুর দিকে তাকিয়ে আছে। গম্ভীর কণ্ঠে বলে, কেন? আব্বু আম্মুকে ছেড়ে যাব না। বিয়ে হয়ে গেছে, ছেড়ে তো যেতেই হবে। না। মুশফিক তার বলিষ্ঠ শক্ত হাত বাড়িয়ে মিতুর চোখের পানি মুছে পাশে বসে বলে, আমার সাথে থাকতে ইচ্ছে করে না? মিতু চুপচাপ মুশফিকের দিকে তাকায়। মুশফিক বলে, আমি মনে করি আমাদের দুজনের একসাথে থাকা উচিত। আমাদের সম্পর্কটা 8-10টা বিবাহিত সম্পর্কের মতো না। সম্পর্ক স্বাভাবিক করতে হলে আমাদের একসাথে থাকা উচিত। মিতু ছোট্ট করে বলে, হুম। যাবে আমার সাথে? মিতু আবারও মাথা নাড়ে। কেন? আপনি একটুও ভালো না, এত দূরে থেকেই কাঁদান, কাছে গেলে আরও কাঁদাবেন। মুশফিক মিতুর হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। ভালো থাকি খারাপ থাকি সেটা তো জানতে হবে। জানার জন্য কাছে যাওয়া দরকার। দূরে আছি বলেই তো কাঁদার সুযোগ পাচ্ছ। কাছে থাকলে একটু কাঁদতে দেব না। আমার স্ত্রীকে আমি কেন কাঁদতে দেব? মিতু চুপ করে থেকে বলে, জানি কষ্ট দেবেন। মুশফিক মিতুর চোখের দিকে তাকায়।
সুচালো দৃষ্টি মিতুর হৃদয় প্রশমিত করে। মুশফিক হেসে বলে, কিছু তো দেবো, তা নিশ্চয়ই কষ্ট না, স্বর্গসুখ হতে পারে। যাব না। কালকে যে বললে এইটুকু কথা বলে তোমার মন ভরে না, বুকে আরো রক্তক্ষরণ হয়। আজকে যদি না যাও তাহলে এই রক্তক্ষরণ আরো দীর্ঘই হবে। মিতু মাথা তুলে মুশফিকের দিকে তাকিয়ে বলে, কেন? আগামী 9 মাস কোনো ছুটি নেই, 9 মাস পরে 3 দিনের ছুটি। আজকের ছুটি ম্যানেজ করে অনেক কষ্ট হয়েছে, সুতরাং দূরত্ব বরং বাড়বে, কমবে না। মিতু চুপচাপ ভাবে কি করবে। মন একবার বলে বাবা মাকে ছাড়া যাবে না, আরেকবার বলে এতদিন মুশফিককে দেখবে না, ঠিকঠাক কথা হবে না, সেটা মানা অসম্ভব। মিতুর দিকে তাকিয়ে মুশফিক বলে, পারবে এতদিন অপেক্ষা করতে? মিতুর কথা বলে না। মুশফিক মিতুর হাতটা আঁকড়ে ধরে বলে, তুমি কি আমাকে একটুও মিস করো না মিতু? আমি তো তোমাকে খুব মিস করি। মিতু আস্তে করে বলে, আমিও মিস করি। তাহলে না করছো কেন? মিতু চুপ করে থাকে। মুশফিক শক্ত কণ্ঠে বলে, তুমি তাহলে অপেক্ষা করতে প্রস্তুত হও। মিতু মুশফিকের দিকে তাকিয়ে। পারবো না। কেন? মুশফিক চোখের দিকে তাকিয়ে মিতুর মনে হলো মাস্টার কাছে না থাকলে সে মরে যাবে। সে আস্তে করেই বলে, আপনার কাছে যাব। মুশফিকের ঠোঁটের বাজে কিঞ্চিত মুচকি হাসির রেখা ফুটে ওঠে। শিওর? মিতু মাথা নাড়ে। মুশফিক মিতুর গালে হাত রেখে বলে, মাই সুইট হার্ট। মিতু চুপ করে থাকে। মুশফিক বলে, আমি তোমায় অন্য দুনিয়া দেখাবো মিতুল, সে দুনিয়া শুধুমাত্র তোমার আর আমার।